সরকার গঠন ঘিরে তামিলনাড়ুতে চলছে টানাপোড়েন, থালাপতিকে মসনদে বসাতে প্রতিবাদে। দর্শক, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ভারতের রাজপথে উত্তাল পরিস্থিতি, অসংখ্য মুসলিম নিহত হয়। এই নিয়ে নরেন্দ্র মোদীও বিপদে পড়েছে। এদিকে আজ ভারতের রাজপথের রণক্ষেত্র করে থালাপতি বিজয়ের কর্মীরা। মুখ্যমন্ত্রী পদ শুভেন্দু অধিকারী পাওয়াতে নরেন্দ্র মোদীর পতন হচ্ছে জাতিসংঘের অ্যাকশনে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীকে বেছে নিল বিজেপি। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন তিনি। মুখ্যমন্ত্রী হওয়ার পাশাপাশি বিধানসভার পরিষদীয় দলনেতার দায়িত্বও পালন করবেন তিনি। আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কলকাতায় আসেন, বৈঠক করেন রাজ্যের বিজেপি নেতাদের সাথে। এখানেই কিন্তু চলছে বৈঠক এবং এই বৈঠকে অমিত শাহ তিনি 260 জন বিধায়ককে নিয়ে বসেছেন তাদের মতামত নেওয়ার জন্য। কিন্তু সাধারণত মতামত নয়, বিজেপির রাজ্য নেতৃত্ব এবং কেন্দ্রীয় নেতৃত্ব মিলে যাকে চূড়ান্ত করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তার নাম আজকে সর্বসম্মুখে উপস্থিত করা হয় এবং সবার একটা মতামত নেওয়া হয়। এদিকে রাজনৈতিক সংঘাতের ভাষাও দিন দিন আরো আক্রমণাত্মক হয়ে উঠছে। দুই পক্ষের সমর্থকদের মধ্যে উত্তেজনা বাড়ছে। অভিযোগ পাল্টা অভিযোগ, ভিডিও ক্লিপ, লিকড তথ্য। সংখ্যাগরিষ্ঠ আসন পেয়েও সরকার গঠন করতে পারছে না ভারতের তারকা অভিনেতা থালাপতি বিজয়ের দল তামিলাগা ভেটারি গাজাগাম টিভিকে। ভারতের দক্ষিণাঞ্চলের রাজ্য তামিলনাড়ুতে বিধানসভা নির্বাচন পরবর্তী সরকার গঠন করতে হলে মোট 118 আসন বিধায়কের সমর্থন দেখাতে হবে বিজয়কে। থালাপতি বিজয় 118টি আসনের বেশি আসন পেয়েও সে মুখ্যমন্ত্রী হিসাবে জায়গা পায়নি। সরাসরি তার সাথে দুর্নীতি করা হয়েছে। এই জন্যই আজকে থালাপতি বিজয়ের কর্মীরা সরাসরি ভারতের রাজপথে নামে এবং ধ্বংসলীলা করে। শুভেন্দু অধিকারীর বাসভবন ঘেরাও করে এবং নতুন পরিস্থিতি করে। দর্শক শ্রোতা, ভারতের নির্বাচনকে কেন্দ্র করে একদিকে মমতা ব্যানার্জি, অন্যদিকে বিজেপি সরকার শুভেন্দু অধিকারী মুখোমুখি দাওয়া পাল্টা দেওয়া ছিল। এখন দেখতে পারি নতুন একটা পরিস্থিতি হয় এবং আগামীকালকে মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে নতুন ঝামেলা হয়। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন। এই মুহূর্তে ভারতের রাজপথের অবস্থা এবং এই নিয়ে রাজনীতির আড়ালে অনেক গোপন সত্য সবকিছু দেখতে পারবেন। মুখ্যমন্ত্রী নির্ধারণে যে বৈঠক চলছে তার সবশেষ জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী শুভজিৎ পুততুণ্ড। শুভজিৎ, কি মনে হচ্ছে মুখ্যমন্ত্রী পদে কার নাম আসার সম্ভাবনা সবচেয়ে বেশি? সামিয়া, যেটা আগেও বলছিলাম যে মুখ্যমন্ত্রী পদে এখনো পর্যন্ত এগিয়ে রয়েছে শুভেন্দু অধিকারী। তিনি নো ডাউটলি, যেহেতু তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পরপর দুবার 2021 সাল 2026 সাল তিনি নির্বাচন হারিয়েছেন এবং ভবানীপুরে এসে তাকে নির্বাচন হারিয়েছেন, সেই হিসেবে শুভেন্দু অধিকারী এগিয়ে রয়েছেন, একাধিকভাবে এগিয়ে রয়েছেন। দলীয় কর্মীদের তার প্রতি সমর্থন রয়েছে এবং আজকে শুধু তার শুভেন্দু অধিকারী তার যে সমর্থন তার কেন্দ্রীয় নেতৃত্বের সামনে জানানো, সেটাই শুধু বাকি রয়েছে। এতক্ষণে এই কাজও কিন্তু অলরেডি হয়ে গেছে, কিন্তু একটা কিন্তু রয়েছে সব ক্ষেত্রেই। কিন্তুটা কি? শুভেন্দু অধিকারীর ব্যাকগ্রাউন্ড। তিনি এসেছেন মূলত তৃণমূল কংগ্রেস থেকে, একদা তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের একদম ছায়াসঙ্গী ছিলেন। সেই হিসাবে আরএসএস এর পক্ষ থেকে তার বিরুদ্ধে কিছু আপত্তিজনক কথা বলা হয়েছে এবং তাদের একটা আপত্তি সেটা জানানো হয়েছে। তবে বিজেপি রাজ্য নেতৃত্ব তারা কিন্তু শুভেন্দু অধিকারীর উপর যদি আস্থা রাখে, সেক্ষেত্রে কোনো এই বিরোধিতাই কিন্তু কাজ করবে না। শুভেন্দু অধিকারী হতে চলেছে পশ্চিমবঙ্গের পরবর্তী মুখ্যমন্ত্রী। তবে এই ক্ষেত্রে একটা কথা বলা দরকার, পশ্চিমবঙ্গে বিগত 15 বছর কোনো উপমুখ্যমন্ত্রী ছিল না। সেক্ষেত্রে উপমুখ্যমন্ত্রীর যে চল সেটা তো আবার ফিরে আসতে চাইছে বিজেপি। মনে করছে উত্তরবঙ্গ এবং জঙ্গলমহল এবং দক্ষিণবঙ্গ 3 জায়গা থেকে 3 জন উপমুখ্যমন্ত্রী তারা কিন্তু সামনে রাখতে চাইছে। সেক্ষেত্রে নিশীথ প্রামাণিক উত্তরবঙ্গ থেকে এর আগে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন, তিনি এগিয়ে রয়েছেন। দক্ষিণবঙ্গ থেকে এগিয়ে রয়েছেন একেবারে একজন মহিলা প্রার্থী, যা সেই হিসেবে কিন্তু বলা যেতে পারে যে বিজেপি তাদের যে মন্ত্রিসভা, সেই মন্ত্রিসভা কিন্তু আজকেই চূড়ান্ত করবে এবং এই চূড়ান্ত ফলাফল এখন বিকেল ভারতীয় সময় প্রায় 4:10, অর্থাৎ 5টার মধ্যে তাদের এই বৈঠক শেষ হওয়ার কথা। 5টার কিছু পরেই তাদের একটা সাংবাদিক সম্মেলন হওয়ার কথা, সেখানে হয়তো আনুষ্ঠানিকভাবে জানানো হতে পারে এবং এই আনুষ্ঠানিকভাবে জানালেই কিন্তু সেটা দর্শকদের মাধ্যমে আমরা জানাতে পারবো যে বিজেপির মন্ত্রিসভাও কি রদবদল হচ্ছে বা মন্ত্রিসভা কি ধরনের তারা গঠন করতে চলেছে। তবে এই ক্ষেত্রে আরো একটা জিনিস বলা দরকার, এই যে বিজেপির মন্ত্রিসভা বা আনুষ্ঠানিকভাবে শুভেন্দু অধিকারী যে প্রধান মুখ্যমন্ত্রী হতে পারে, এই জায়গায় কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি কিন্তু ইতিমধ্যেই যেটা জানা যাচ্ছে তিনি প্রধানমন্ত্রী, যে সাবেক প্রধানমন্ত্রী বাংলাদেশের শেখ হাসিনা, তিনি ভারতে অবস্থান করছেন এবং তিনি নীতিন নবীন সর্বভারতীয় সভাপতি বিজেপি, তাদেরকে কিন্তু তিনি শুভেচ্ছা বার্তা জানিয়েছেন। শুভেন্দু অধিকারীকে তিনি শুভেচ্ছা বার্তা জানিয়েছেন। তিনি শ্রমিক ভট্টাচার্য বিজেপির যে পশ্চিমবঙ্গের রাজ্য সভাপতি, তাকেও তিনি শুভেচ্ছা বার্তা জানিয়েছেন। এই শুভেচ্ছা বার্তা জানানো কিন্তু বাংলাদেশের তরফ থেকে বলা যেতে পারে বেশ কিছুটা ইঙ্গিতবহ। এবং কেন তিনি শুভেচ্ছা বার্তা জানালেন, মূলত শিশির বাজুরা বাংলাদেশের যে দায়িত্বপ্রাপ্ত বিজেপি নেতা, তার কাছেও তিনি শুভেচ্ছা বার্তা পৌঁছে দিয়েছেন। এই কেন শুভেচ্ছা বার্তা জানিয়েছেন এটা নিয়েও কিন্তু বেশ চর্চা শুরু হয়েছে এবং বিজেপির তরফ থেকে কিন্তু আগামীকাল তার যে প্রিপারেশন, সেই প্রিপারেশনে কিন্তু তারা চূড়ান্ত পর্যায়ে নিয়ে গেছে। কিছুক্ষণ পরে, অর্থাৎ যদি আপনি দেখেন আজকে সারাদিন যেভাবে প্রিপারেশন চলছে, কিছুক্ষণ পরে অমিত শাহ তিনি যেরকম সকালে এসেছেন এবং তিনি তারপরে দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিয়েছেন, তারপরে তিনি বৈঠকে বসেছেন এবং এরপরে তিনি সাংবাদিক সম্মেলন করবেন। আজকে রাত দিন ভোর, অর্থাৎ গভীর রাত পর্যন্ত তার বৈঠক করার কথা রয়েছে বিজেপি শীর্ষ
নেতৃত্বের সঙ্গে আগামীকাল সকাল থেকে তাদের শপথ গ্রহণ অনুষ্ঠানের যে প্রোগ্রাম, সেই প্রোগ্রাম শুরু, এবং শপথ গ্রহণ অনুষ্ঠান আগামীকাল সকাল 10টায় শুরু হওয়ার কথা হলেও সেক্ষেত্রে কর্মী সমর্থকদের কিন্তু বেশ কিছুটা আগে এই যে সভাস্থল সেখানে পৌঁছে যাওয়ার কথা বলা হচ্ছে যে 8টার মধ্যে সভাস্থলে পৌঁছতে হবে, কারণ 20 জন বিজেপির যারা মন্ত্রী। রাত 12টার পর সাধারণত একটি রাজ্য ঘুমিয়ে পড়ে, কিন্তু সেই রাতে পশ্চিমবঙ্গ যেন ঘুমাতে ভুলে গিয়েছিল। নবান্নের করিডোরে আলো জ্বলছিল, রাজনৈতিক দলগুলোর ওয়ার রুমে ফোন থামছিল না, আর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ছিল একটাই প্রশ্ন, বাংলার ক্ষমতা আসলে কার হাতে? কারণ আনুষ্ঠানিকভাবে একটি সরকারের মেয়াদ শেষ হয়ে গেছে, কিন্তু নতুন সরকার এখনো পুরোপুরি দায়িত্ব নেয়নি। আর সেই মাঝখানের কয়েক ঘন্টা ঘিরে তৈরি হয়েছে এক বিস্ফোরক রাজনৈতিক রহস্য। কলকাতার রাজনৈতিক মহল বলছে, গত কয়েক বছরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে অনেক নাটক দেখা গেছে, কিন্তু এমন অনিশ্চয়তা খুব কমই এসেছে। একদিকে তৃণমূল কংগ্রেস দাবি করছে জনমতকে ম্যানিপুলেট করা হয়েছে, অন্যদিকে বিজেপি বলছে মানুষ পরিবর্তনের পক্ষে রায় দিয়েছে। কিন্তু আসল প্রশ্ন হলো, এই সংঘাত কি শুধু দুই দলের ক্ষমতার লড়াই, নাকি এর পেছনে আরো বড় কোনো রাজনৈতিক বার্তা লুকিয়ে আছে? সবকিছুর শুরু নির্বাচনের ফল ঘোষণার পর থেকে। ফল প্রকাশের কয়েক ঘন্টার মধ্যেই রাজ্যের বিভিন্ন এলাকায় উত্তেজনা বাড়তে থাকে। বিজেপি শিবির বিজয় উদযাপন শুরু করলেও তৃণমূলের অনেক নেতা প্রকাশ্যে ফলাফল নিয়ে সন্দেহ প্রকাশ করতে থাকেন। বিশেষ করে ইভিএম নিয়ে নানা প্রশ্ন, ভোট গণনার সময় অসঙ্গতির অভিযোগ এবং প্রশাসনিক নিরপেক্ষতা নিয়ে বিতর্ক পরিস্থিতিকে আরো জটিল করে তোলে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বাংলার নির্বাচন বরাবরই আবেগের নির্বাচন। এখানে ভোট মানে শুধু সরকার গঠন নয়, বরং আদর্শ, পরিচয় এবং আঞ্চলিক রাজনৈতিক ক্ষমতার লড়াই। আর সেই কারণেই ফলাফল ঘোষণার পর পরিস্থিতি এত দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক ক্যারিয়ারকে যদি দেখা হয়, তাহলে বোঝা যায় তিনি কখনো সহজে পিছু হটার রাজনীতিতে বিশ্বাস করেননি। দীর্ঘ আন্দোলন, রাস্তার লড়াই এবং কেন্দ্রের সঙ্গে সংঘাত এসবই তার রাজনৈতিক পরিচয়ের অংশ। ফলে যখন তার দল ফল নিয়ে প্রশ্ন তোলে, তখন সেটি শুধু আনুষ্ঠানিক অভিযোগ হিসেবে দেখা হয় না, বরং অনেক সমর্থকের কাছে সেটি রাজনৈতিক প্রতিরোধ হিসেবেই উঠে আসে। অন্যদিকে বিজেপির জন্য এই নির্বাচন ছিল মর্যাদার প্রশ্ন, কারণ বহু বছর ধরে পশ্চিমবঙ্গকে তারা রাজনৈতিকভাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজ্যগুলোর একটি হিসেবে দেখছে। দিল্লির রাজনৈতিক কৌশলবিদদের মতে, বাংলায় শক্ত অবস্থান তৈরি করতে পারলে জাতীয় রাজনীতির সমীকরণ অনেকটাই বদলে যাবে। তাই এই লড়াই শুধু রাজ্য সরকার গঠনের ছিল না, এটি ছিল রাজনৈতিক আধিপত্যের লড়াইও। ফল ঘোষণার পর থেকেই রাজভবন, নবান্ন এবং দিল্লির মধ্যে শুরু হয় তীব্র যোগাযোগ। রাজনৈতিক মহলে গুঞ্জন ছড়ায় রাজ্যের প্রশাসনিক নিয়ন্ত্রণ নিয়ে ভেতরে ভেতরে এক ধরনের চাপা উত্তেজনা চলছে। সংবিধান বিশেষজ্ঞদের কেউ কেউ বলছেন, এমন পরিস্থিতিতে প্রতিটি পদক্ষেপ অত্যন্ত স্পর্শকাতর হয়ে ওঠে, কারণ সামান্য ভুল সিদ্ধান্ত বড় সাংবিধানিক বিতর্ক তৈরি করতে পারে। এদিকে তৃণমূলের পক্ষ থেকে ইভিএম নিয়ে যেসব অভিযোগ তোলা হয়েছে, সেগুলো সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। যদিও নির্বাচন কমিশন অতীতে বহুবার বলেছে ইভিএম নিরাপদ এবং এতে কারচুপির সুযোগ সীমিত, তারপরও বিরোধী দলগুলোর একটি অংশ বরাবরই প্রযুক্তিগত স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে এসেছে। রাজনৈতিক বাস্তবতা হলো, নির্বাচনের হারের পর অনেক সময় অভিযোগ আরও জোরালো হয়ে ওঠে, আর সেটি সমর্থকদের আবেগকেও প্রভাবিত করে। তবে শুধু প্রযুক্তিগত বিতর্কই নয়, এই সংকটের পেছনে রয়েছে প্রশাসনিক অনিশ্চয়তাও। কারণ যখন একটি সরকার বিদায় নিচ্ছে এবং আরেকটি সরকার পুরোপুরি দায়িত্ব নেয়নি, তখন প্রশাসনের ভেতরে স্বাভাবিকভাবেই দ্বিধা তৈরি হয়। অনেক কর্মকর্তা অপেক্ষা করতে থাকেন কোন রাজনৈতিক শক্তি শেষ পর্যন্ত নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করবে। এই অবস্থাকে অনেক বিশ্লেষক পাওয়ার ভ্যাকুয়াম বলছেন। আর এই ফাঁকেই বাড়তে থাকে গুজব, আতঙ্ক এবং রাজনৈতিক উত্তেজনা। কলকাতার রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, বাংলার রাজনীতিতে আবেগের গুরুত্ব অনেক বেশি। এখানে রাজনৈতিক নেতারা শুধু প্রশাসনিক প্রধান নন, বরং অনেক মানুষের কাছে প্রতীকও। ফলে একজন নেতার অবস্থান দুর্বল হলে তার সমর্থকেরা সেটিকে ব্যক্তিগত আঘাত হিসেবেও দেখেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রেও সেটি ঘটছে বলে অনেকে মনে করছেন। একই সময়ে বিজেপি তাদের জয়ের বৈধতা প্রতিষ্ঠার চেষ্টা করছে। তাদের দাবি, দীর্ঘদিনের রাজনৈতিক ক্লান্তি এবং পরিবর্তনের আকাঙ্ক্ষা থেকেই মানুষ নতুন ম্যান্ডেট দিয়েছে। কিন্তু বিরোধীরা বলছে, প্রশাসনিক চাপ, কেন্দ্রীয় প্রভাব এবং নির্বাচনী ব্যবস্থার উপর অতিরিক্ত নিয়ন্ত্রণ এই ফলাফলে ভূমিকা রেখেছে। এই বিতর্কের মধ্যে সবচেয়ে বেশি চাপের মুখে পড়েছে সাধারণ মানুষ, কারণ রাজনৈতিক সংঘাত যত বাড়ে, প্রশাসনিক স্থবিরতা ততই সাধারণ জীবনে প্রভাব ফেলে। বিনিয়োগ, ব্যবসা, আইন শৃঙ্খলা সবকিছুতেই অনিশ্চয়তা তৈরি হয়। বিশেষ করে আন্তর্জাতিক বিনিয়োগকারীরা রাজনৈতিক স্থিতিশীলতাকে খুব গুরুত্ব দিয়ে দেখেন। ফলে দীর্ঘ রাজনৈতিক সংঘাত অর্থনীতির উপরও চাপ তৈরি করতে পারে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো পশ্চিমবঙ্গের ভৌগোলিক ও অর্থনৈতিক গুরুত্ব। সমুদ্র বন্দর, সীমান্ত বাণিজ্য, পূর্ব ভারতের প্রবেশদ্বার হিসেবে এই রাজ্যের কৌশলগত মূল্য অনেক বেশি। ফলে দিল্লির জন্য বাংলার রাজনৈতিক নিয়ন্ত্রণ শুধুই আঞ্চলিক বিষয় নয়, এটি জাতীয় কৌশলের অংশ বলেও অনেকে মনে করেন। পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ মোটামুটি নির্ধারিত। শনিবারই শপথ, কালকে শপথ। কেন্দ্রের যে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তিনি কলকাতা এসেছেন এবং বিজেপির নেতাদের সঙ্গে আলাপ করছেন। কে হবেন মুখ্যমন্ত্রী? আবারও একটা ক্লিপ দেখায়। বিজেপি
বিজেপি এলে বাবরের নাম মুছবো, হুমায়ুনের নাম মুছবো, জাহাঙ্গীরের নাম মুছবো। যার ছবিটা দেখলেন দর্শক, তিনি হচ্ছেন শুভেন্দু অধিকারী। ধারণা করা হচ্ছে যে সম্ভাব্য তিনি মুখ্যমন্ত্রী হতে পারেন। তালিকায় তার নাম এগিয়ে আছে। তারপরে আছে শ্রমিক ভট্টাচার্য এবং স্বপন দাশগুপ্ত। বাকিরা তাদের উগ্রবাদী কথাবার্তা এখনো প্রচার হয়নি, কিন্তু শুভেন্দু অধিকারী তিনি যেহেতু মমতাকে হারিয়েছেন, সুতরাং গতবারও তিনি হারিয়েছিলেন এবং তার যেই মুসলমান এবং বাংলাদেশ বিরোধী বক্তব্য যথেষ্ট পরিমাণ আলোড়ন তৈরি করেছে। এবার হয়তো বাংলাদেশ বিরোধী ট্রাম্প কার্ড, কারণ শেখ হাসিনার পতনের পর বাংলাদেশে হিন্দু নিপীড়ন, মন্দির ভাঙচুর, এই সমস্ত ঘটনাগুলোকে যেভাবে প্রজেক্ট করে কলকাতা এবং পশ্চিমবঙ্গের হিন্দুদেরকে উত্তেজিত করেছে, তার হয়তো ফল পেয়েছে এবার। আর সংশোধিত ভোটার তালিকা তো আছেই, যেখানে 91 লাখ ভোটারকে বাদ দেওয়া হয়েছে। ধারণা করা হয় তার মধ্যে অর্ধেকের বেশি মুসলমান এবং তৃণমূল, যেই তাদের মূল অঞ্চলগুলো যেখানে তাদের পাল্লা ভারী, সেই জায়গাগুলো শক্তি ক্ষয় করেছে, মানে ভোটার তালিকা বাদ দিয়ে। তাকে নানা কৌশলে এসছে, কিন্তু এই যে তার কথাবার্তাগুলো দেখছেন, মোগল শাসকরা অত্যাচারী শাসক, নিঃসন্দেহে তারা ওই সময় অত্যাচার করেছে মানুষের উপর, বেছে বেছে হিন্দুদের উপর করেছে। এই বক্তব্যগুলো হচ্ছে সাম্প্রদায়িক বক্তব্য। যে কোনো ওই সময় মোগল পিরিয়ডে হোক বা তার আগে তারপরে, এইসব রাজাদের চরিত্রই হচ্ছে শাসন করা, শোষণ করা, অত্যাচার করা, নিপীড়ন করা। এটাকে এখন ওই যে কালার দেওয়া হচ্ছে, তাহলে সেই হিসাবে তাজমহলের কোনদিন বুলডোজার পড়ে, আমি সেটা শঙ্কা করছি। শাহজাহানের এই স্মৃতি এটা মুছে ফেলবে, বলবে যে সে খারাপ শাসক ছিল, হিন্দুদের অত্যাচার করেছে, সুতরাং তার স্মৃতি থাকতে পারে না। দেখছেন কিভাবে বলছে যে সব মুছে ফেলবে, এবং তার তালিকায় সবাই হচ্ছে মুসলমান। একটা সাম্প্রদায়িক উন্মাদনা তৈরি করার চেষ্টা। এই অবস্থায় বিজেপির কেন্দ্রীয় নেতা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, যিনি বলেছিলেন যে বিজেপি যদি জয়ী হয়, বাংলাদেশ থেকে একটা পাখিও প্রবেশ করতে পারবে না, তিনিও আর এক। বিধানসভা নির্বাচনের মাধ্যমে পশ্চিমবঙ্গের ক্ষমতা এখন বিজেপির দখলে। দীর্ঘ 15 বছরের তৃণমূল শাসনের অবসান ঘটিয়ে বিপুল ব্যবধানে জয় পেয়েছে মোদী অমিত শাহের দল। কিন্তু এই ভূমিধস জয়ের নেপথ্যে বেরিয়ে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। বিস্তারিত জানাচ্ছেন তৌফিকুল আশিক। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের আগে বিশেষ ভোটার তালিকা পুনর্বিবেচনা বা এসআইআর কার্যক্রম পরিচালনা করে মোদী সরকার। এই প্রক্রিয়ায় রাজ্য জুড়ে প্রায় 91 লাখ ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে, যা রাজ্যে মোট ভোটারের প্রায় 12%। এমন চাঞ্চল্যকর তথ্যই উঠে এসেছে ভারতীয় সংবাদ সংস্থা scroll.in-এ। এতে বলা হয়েছে, এই বিশাল সংখ্যক বাদ পড়া ভোটারের অনুপস্থিতি পাল্টে দিয়েছে অন্তত 105টি আসনের নির্বাচনী ফলাফল। এর মধ্যে 86টি এমন আসন যেখানে বিজেপি এর আগে কোনোদিনও জয় পায়নি। scroll.in-এর গাণিতিক বিশ্লেষণ বলছে, বিজেপি যেসব আসনে জয়লাভ করেছে তার অর্ধেকেরও বেশি আসনে দলটির জয়ের ব্যবধানের চেয়ে ভোটার তালিকা থেকে বাদ পড়া ভোটারের সংখ্যা অনেক বেশি। বাঁকুড়া জেলার ইন্দাস আসনে 2024-এর লোকসভা নির্বাচনে যেখানে তৃণমূল 9000 ভোটে এগিয়ে ছিল, সেখানে 7500 ভোটার বাদ পড়ার পর এবার বিজেপি জিতে নিয়েছে মাত্র 900 ভোটে। দক্ষিণ কলকাতার ঐতিহ্যবাহী যাদবপুর আসনেও দেখা গেছে একই চিত্র। সেখানে 56,000 ভোটার তালিকা থেকে উঠা হওয়ার পর বিজেপি 27000 ভোটের ব্যবধানে জয়ী হয়েছে। সবচেয়ে নাটকীয় মোড় ছিল ভবানীপুর কেন্দ্রে, যেখানে মুখোমুখি লড়াইয়ে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারী। শুভেন্দু এই আসনে জিতেছেন 5105 ভোটে। কিন্তু বিস্ময়কর তথ্য হলো, এই ভবানীপুর কেন্দ্র থেকেই ভোটার তালিকা সংশোধনের সময় 51,000-এর বেশি ভোটারের নাম মুছে ফেলা হয়েছিল। মমতার মন্ত্রিসভার অন্তত 10 জন প্রভাবশালী সদস্য একইভাবে ধরাশয়ী হয়েছেন। টালিগঞ্জ আসনে অরূপ বিশ্বাস হেরেছেন 6000 ভোটে, অথচ সেই কেন্দ্র থেকে বাদ পড়া ভোটারের সংখ্যা ছিল প্রায় 38,000। শশী পাজা কিংবা সিদ্দিকুল্লাহ চৌধুরীর মতো নেতাদের হারের ব্যবধানের চেয়ে তাদের কেন্দ্রের ভোটার তালিকা থেকে বাদ পড়া নামের সংখ্যা ছিল বহুগুণ বেশি। বিশ্লেষকদের মতে, ভোটার তালিকা থেকে বাদ পড়া এই 91 লাখ মানুষের অন্তত 65% ছিলেন মুসলিম ভোটার, যারা প্রথাগতভাবে তৃণমূল কংগ্রেসের বড় ভোট ব্যাংক হিসেবে পরিচিত। এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে এই বিশাল সংখ্যক ভোটারকে নির্বাচনের মাঠ থেকে সরিয়ে দেওয়া বিজেপির পথকে অনেক বেশি প্রশস্ত করেছে। এদিকে শুরু থেকেই এই ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় আপত্তি জানিয়ে আসছিল তৃণমূল কংগ্রেস, কিন্তু বিজেপি এই সংশোধনকে সমর্থন দিয়ে দাবি করেছিল এটি কেবল ভুয়া ভোটার সরানোর একটি আইনি প্রক্রিয়া। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীকে বেছে নিল বিজেপি। কাল মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন তিনি। মুখ্যমন্ত্রী হওয়ার পাশাপাশি বিধানসভার পরিষদীয় দলনেতার দায়িত্বও পালন করবেন তিনি। আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কলকাতায় আসেন, বৈঠক করেন রাজ্যের বিজেপি নেতাদের সাথে।
সেখানে চূড়ান্ত হয় শুভেন্দু অধিকারীর নাম। কথা আছে, রাজ্যপালের সাথে দেখা করে সরকার গঠনের দাবি জানাবেন শুভেন্দু। দর্শক, আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে। অনেকে কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে। বিশেষ করে এখানে আমরা দেখতে পাচ্ছি ভারতের রাজনীতির পরিস্থিতি এবং তামিলনাড়ুর যে বর্তমান অবস্থা, এইগুলো নিয়ে কথা হচ্ছে। গাইজ, এই বিষয়গুলো দেখে এবং এই মন্ত্রিসভাকে নিয়ে আপনার মন্তব্য কি, আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। সর্বশেষ আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।